শিল্পা তার স্বামী সুমন, শাশুড়িমা পল্লবী দেবী এবং শ্বশুরমশাই পলাশবাবুর সঙ্গে বাস করে। শিল্পা বাদামের পরোটা খেতে খুবই পছন্দ করত। প্রত্যেকদিন সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা তার সবসময় বাদামের পরোটা খেতেই ভালো লাগতো। এমনকি সে সবসময় তার শাশুড়ি মাকেও বাদামের পরোটা তৈরি করতে বলতো। এমনই একদিন, মা, কি ব্যাপার, আজকে আপনি আবার হঠাৎ করে এরকম নরমাল পরোটা কেন বানিয়েছেন? এই তেল জবজবে পরোটা আমার একদম ভালো লাগে না। আপনি তো জানেন আমি বাদামের পরোটা খেতে কতটা ভালোবাসি। আপনি আমাকে প্রত্যেক দিনের মতো আজকে কেন বাদামের পরোটা বানিয়ে দিলেন না? বৌমা, প্রত্যেক দিনই তো আমি তোমাদের জন্য বাদামের পরোটা বানাই, কিন্তু আজকে আমি ভাবলাম শুধু তোমার কথা তো আমাকে ভাবলে চলবে না, তাই আজকে আমি সবার পছন্দ মতো সাধারণ পরোটাই বানিয়েছি। আজকে আর বাদামের পরোটা বানালাম না। আর যদি এতই তোমার বাদামের পরোটা খেতে ইচ্ছা হয়, তাহলে তুমি বারে বারে আমাকে কেন বাদামের পরোটা বানাতে বলো? নিজেও তো সকাল সকাল উঠে বাদামের পরোটা তৈরি করে নিতে পারো। এ আপনি কি বলছেন মা? এখন আপনিও তাহলে এরকম কথা বলবেন? সত্যি আমি তো ভাবতেই পারছি না। আপনি তো আমাকে আগে বলতে পারতেন, তাহলে আমি নিশ্চয়ই সকাল সকাল উঠে আমার জন্য বাদামের পরোটা বানিয়ে ফেলতে পারতাম। তাছাড়া আপনার কি মনে পড়ে আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আপনি আমাকে কি বলেছিলেন? বেশ তো বলছিলেন আপনি নিজেই রান্নাবান্না করবেন, সবাইকে রান্নাবান্না করে খাওয়াবেন। তাহলে এখন আমাকে বাদামের পরোটা তৈরি করে দিতে চাইছেন না কেন? আমি যদি জানতাম যে তোমাকে এরকম প্রত্যেকদিন 100-200টা করে বাদামের পরোটা বানিয়ে খাওয়াতে হবে, তাহলে আমি কখনোই এই কথাগুলো বলতাম না। আর হ্যাঁ, আজকে থেকে আমি আর বাদামের পরোটা বানিয়ে দিতে পারবো না। এতদিন ধরে তোমাকে বাদামের পরোটা খাওয়াতে খাওয়াতে আমার হাতের হাড়গুলো একেবারে খসে পড়ে গেল। ঠিক এমন সময় সেখানে সুমন এবং তার বাবা পলাশবাবু চলে আসে। কি ব্যাপার মা, কি হয়েছে? তোমার হাতে আবার কি হলো? তুমি তোমার বৌমাকে কি সব শোনাচ্ছ? আরে দেখ না, তোদের জন্য আজকে আমি সাধারণ পরোটা বানিয়েছি। তোদের তো এরকম পরোটা খেতেই ভালো লাগে। বাদামের পরোটা তো তুই কিংবা তোর বাবা খেতেই চাস না, তাই আজকে আমি তোদের কথা ভেবে এরকম নরমাল পরোটা বানালাম। যাক, তাহলে এতদিন পর আমরা নরমাল পরোটা খেতে পারবো। তা না হলে প্রতিদিন ওই বাদামের পরোটা খেতে খেতে আমার আর ভালো লাগে না। বাবা, নাও খাওয়া শুরু করে দাও। আজকে তোমার পছন্দের পরোটা মা বানিয়েছে। তুমি তো প্লেন পরোটা খেতেই বেশি পছন্দ করো, তাই না? আরে আমি জানি তোর মা শুধু আমার কথা ভেবে এই পরোটা বানিয়েছে। আর বৌমা, তোমার যদি বাদামের পরোটা খেতে ইচ্ছা করে তাহলে তুমি নিজে বানিয়ে নেবে। তোমার শাশুড়ি মায়ের দ্বারা অত পরোটা বানানো সম্ভব হবে না, বুঝেছো? যাক, তাহলে এতদিন পর আমার হাতেই এলো সবকিছু। আমি তো জানতাম এত এত বাদামের পরোটা বানানোর কথা বললে শাশুড়ি মা সব দায়িত্ব আমার হাতে ছাড়তে বাধ্য হবে। আর এখন সেটাই হলো। এবার থেকে আমি নিজের ইচ্ছা মতো যত খুশি বাদামের পরোটা বানাবো আর যত ইচ্ছা বাদামের পরোটা খাবো। এবার তাহলে আমাকে আর কেউ কোনো রকম ভাবে বাধা দিতে পারবে না। বোমা, তুমি আবার এত ভাবনা চিন্তা কি করছো? এই সাধারণ পরোটা দেখে তোমার ভালো লাগছে না, তাই তো? আজকের মতো খেয়ে নাও। কালকে থেকে তুমি নিজের মতো পরোটা বানিয়ে খাবে। আর আজকে যেহেতু এই পরোটা ছাড়া অন্য কোনো খাবার নেই, তাই তোমাকে এই খাবারটাই খেতে হবে। না, আমি কোনোভাবেই এই পরোটা খাবো না। আপনি কি মনে করেছেন আপনি আমাকে বাদামের পরোটা বানিয়ে না দিলে আমার বুঝি বাদামের পরোটা খাওয়া হবে না? শুনুন, আপনি আমার জন্য পরোটা বানান কিংবা নাই বানান না কেন, আমার কিছু যায় আসে না। এবার থেকে যেহেতু আমাকে নিজের পরোটা বানিয়ে নিতে হবে, তাই আমি এখন থেকে রান্নাঘরে গিয়ে নিজের জন্য বাদামের পরোটা বানাবো। এই বলে শিল্পা সাধারণ পরোটা না খেয়ে রান্নাঘরে চলে যায় আর নিজের জন্য বাদামের পরোটা বানাতে শুরু করে। যা দেখে পলাশবাবু বলে, সুমন খোকা, তুই কি বউ নিয়ে এসেছিস দেখ। বাদামের পরোটা খেতে এতটাই পছন্দ করে যে এই পরোটা একদিনই খাওয়া গেল না। ওকে প্রতিদিন বাদামের পরোটাই বানিয়ে দিতে হবে। আর দেখেছিস কিভাবে পরোটা রেখে বাদামের পরোটা বানাতে চলে গেল? আমাদের তো মনে হয় বৌমার মাথায় একটু গন্ডগোল আছে। বাদামের পরোটা খেতে এতটাই পছন্দ করে যে এই পরোটা একদিন খাওয়া গেল না। বাবা, তোমার কত কথা ভাবতে হবে না। তুমি তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও, আর আমিও যাবো। তা না হলে তোমার বৌমাকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আমাদের দেরি হয়ে যাবে। আমি বরং রাত্রেবেলা ফিরে তোমার বৌমাকে বোঝানোর চেষ্টা করবো। আর মা, তুমি তো সবসময় বাড়িতে থাকো, তুমি তোমার বৌমাকে একটু বুঝিয়ে দিও। এভাবে সুমন এবং তার বাবা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে যায়। আর অন্যদিকে শিল্পা তখনও বাদামের পরোটা বানাতেই থাকে। কতক্ষণ হয়ে গেল, বৌমা এখনো রান্নাঘর থেকে বেরোলো না কেন? জানি না কি করছে। আমাকে তো আবার দুপুরে রান্না বান্না চাপাতে হবে। যাই একবার গিয়ে দেখে আসি। এই বলে পল্লবী দেবী রান্নাঘরে আসে আর সেখানে এসে দেখে যে তার বৌমা একেবারে বাদামের পরোটার পাহাড় তৈরি করে ফেলেছে। হে ঈশ্বর, বৌমা, এ তুমি কি করছো? আমি তো ভাবলাম তুমি বাদামের পরোটা বানিয়ে খাওয়া শুরু করে দিয়েছো, কিন্তু এখন যে দেখছি তুমি বাদামের পরোটাগুলো গুছিয়ে গুছিয়ে পাহাড় তৈরি করছো। তুমি কখন খাবে এতগুলো পরোটা? তুমি একা একা এত পরোটা খেতে পারবে? শুধু শুধু এত পরোটা তৈরি করার কি মানে হয়?
মা, আপনাকে তো আর পরোটা বানাতে হচ্ছে না, তাহলে আপনি শুধু শুধু কেন এত কথা বলছেন? আমি যখন এতগুলো পরোটা তৈরি করছি তাহলে আমি নিশ্চয়ই খেতে পারবো, আর আপনাকে এই নিয়ে একদম চিন্তা করতে হবে না। দয়া করে এখন এখান থেকে চলে যান আর আমাকে শান্তি মতো পরোটা বানাতে দিন। এভাবেই শিল্পা তার শাশুড়ি মাকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। তাই পল্লবী দেবী চুপচাপ সেখান থেকে চলে যায়, আর শিল্পা এখনো পর্যন্ত বাদামের পরোটা বানাতে থাকে। এভাবেই সকাল থেকে দুপুর হয়ে আসে, আর সারা রান্নাঘর জুড়ে শিল্পা একেবারে বাদামের পরোটার পাহাড় তৈরি করতে থাকে, যার ফলে পল্লবী দেবী কোনোভাবেই দুপুরের জন্য রান্না বান্না করতে পারে না। এভাবেই অনেক অনেক সময় নিয়ে শিল্পা প্রচুর পরিমাণে পরোটা বানিয়ে ফেলে, আর যা দেখে সে নিজে মনে খুবই খুশি হয়। ওয়াও, আমি এত তাড়াতাড়ি এতগুলো পরোটা বানিয়ে ফেলেছি। এবার আমি পায়ের উপর পা তুলে এই বাদামের পরোটা খাবো। তো ডাকলেও আমি সাড়া দেব না। আমি তো কারোর খাওয়ার সময় কাউকে বিরক্ত করি না, তাহলে আমার খাওয়ার সময় যদি কেউ আমাকে বিরক্ত করতে আসে আমি তাকে ছেড়ে কথা বলবো না। যাই, এই পরোটাগুলো নিই আর একটু টমেটো সস নিয়ে আমার ঘরে চলে যাই। আমি আমার ঘরে বসে আরাম করে পরোটাগুলো খাবো, আর যতক্ষণ না এই পরোটা শেষ হচ্ছে ততক্ষণ আমি খেতেই থাকবো। আশা করছি রাত পর্যন্ত আমার এই পরোটাগুলো চলে যাবে। এই বলে শিল্পা পরোটাগুলো নিয়ে নিজের ঘরে চলে যায়। আর দুপুরের দিকে পল্লবী দেবী যখন তার বৌমাকে বলে, কি ব্যাপার বৌমা, তুমি পরোটা বানিয়ে নিজের ঘরে চলে এলে, কিন্তু আমাদের জন্য কোনো খাবার রান্না করলে না কেন? আমি জানতাম আপনি ঠিক আমাকে বিরক্ত করতে আসবেন, সেই জন্যই আমি ভেবেছিলাম দরজাটা লক করে দেব, আর আপনি হঠাৎ করেই চলে এলেন। আপনি কি দেখতে পাচ্ছেন না সকাল থেকে আমি কিছুই খেতে পারিনি, তাই এখন আমি পেট ভরে বাদামের পরোটা খাবো। আপনি আমাকে বিরক্ত করবেন না। আরে কটা বাজে তুমি দেখেছো? এখনো পর্যন্ত দুপুরে রান্না বান্না কিছুই হয়নি। আমরা কি খাবো এখন? তুমি তো বাদামের পরোটা খেয়ে পেট ভরিয়ে নেবে, কিন্তু আমরা দুপুর বেলাতে কি খাবো? তোমার শ্বশুর মশাই আর সুমন যখন বাড়িতে ফিরে আসবে তখন আমি ওদেরকে কি খেতে দেব? মা, আপনাকে আমি খাবার রান্না করতে বারণ করেছি? আমি তো শুধুমাত্র নিজের জন্যই পরোটা বানাচ্ছিলাম। যেহেতু আমার জন্য আপনি পরোটা বানাতে পারবেন না বলেই দিয়েছেন, তাই আমাকে তো নিজের কথা ভাবতেই হবে। এবার আপনারা নিজেদের মতো রান্না করে নিন। আমি আর রান্নাঘরে গিয়ে আপনাকে বিরক্ত করব না। আমি আবার কালকে সকালে রান্নাঘরে যাব। এমন কথা শুনে পল্লবী দেবীর খুবই খারাপ লাগে, তাই সে চুপচাপ রান্নাঘরে চলে যায় আর দুপুরের জন্য রান্না বান্না করতে শুরু করে। এভাবেই রান্না করতে করতে প্রায় বেলা 4টে বেজে যায়, যার ফলে পল্লবী দেবী আরো বেশি বিরক্ত বোধ করে। দেখতে দেখতে রাত হয়ে আসে, আর রাত্রিবেলাতে শিল্পা আবার বাদামের পরোটা বানানোর জন্য রান্নাঘরে যায়। আর তো কয়েকটা পরোটাই আছে, এই পরোটাগুলো রাত্রিবেলা খেলে আমার পেট ভরবে না, তাই আমাকে আবার কিছু পরোটা বানাতেই হবে। বাড়িতে এখনো অনেক বাদাম আছে, আগে ময়দাটা ভালো করে মাখাতে হবে, তারপর আমি বেশি বেশি বাদামের পরোটা বানিয়ে নেব। এই ভেবে শিল্পা আবার বাদামের পরোটা বানাতে শুরু করে। আর রাত্রিবেলা যখন পল্লবী দেবী রাতের খাবার রান্না করার জন্য রান্নাঘরে যায়, তখন সে রান্নাঘরে তার বৌমাকে দেখে একেবারে চমকে ওঠে। কি ব্যাপার, তুমি আবার রাত্রিবেলা রান্নাঘরে কি করছো? তুমি তো বললে কালকে সকালবেলা আবার রান্নাঘরে ঢুকবে, তাহলে আবার এখন রাত্রিবেলা রান্নাঘরে এসে পরোটা বানাচ্ছো কেন? অতগুলো পরোটা খেয়ে শেষ করে ফেললে তুমি? আসলে কি বলুন তো মা, আর কয়েকটা বাদামের পরোটা বেঁচে আছে। সকালে খেলাম, দুপুরে খেলাম, সন্ধ্যাবেলা খেলাম, ওই তো মাত্র কয়েকটা পরোটা। 3 বেলা খেলে তো এমনিই তো শেষ হয়ে যায়, তাই রাতের জন্য অল্প কিছু পরোটা বানাতে এসেছি। আপনি তো জানেন বাদামের পরোটা পেলে আমার আর কিছুই চাই না, আর বাদামের পরোটা আমি কি পরিমাণে খাই আপনি তো এতদিনে জেনেই গেছেন। হ্যাঁ, সে কথা আর বলতে, আমরা তো সবই জেনে গেছি যে তুমি কি পরিমাণ বাদামের পরোটা পাগল। কিন্তু বৌমা, তাড়াতাড়ি বাদামের পরোটা বানিয়ে গ্যাস ওভেনটা ছেড়ে দাও, কারণ আমাকে এবার রাতের খাবারগুলো রান্না করতে হবে। ঠিক আছে, আপনি বরং বাইরে কিছুক্ষণ অপেক্ষা করুন। আমার বাদামের পরোটা বানানো হয়ে গেলে আমি আপনাকে ডেকে নেব, আর তারপর আপনি বাবার জন্য আর সুমনের জন্য রাতের খাবারটা রান্না করে নেবেন। এই কথা শুনে পল্লবী দেবী সেখান থেকে চলে যায়, আর শিল্পা রাত 11টা পর্যন্ত নিজের জন্য বাদামের পরোটা রান্না করতে থাকে। অন্যদিকে শিল্পা দেবী রান্নাঘরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কি ব্যাপার মা, তুমি বসে আছো কেন? তুমি কি তাহলে আজকে আমাদের জন্য খাবার রান্না করছো না? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আজকে তাহলে শিল্পা আমাদের জন্য খাবার রান্না করছে, তাই তো? আরে না না, আমি এখানে কেন বসে আছি তোরা কি জানিস? তাহলে চল রান্নাঘরে গিয়ে একবার দেখবি তোর বউ কতগুলো বাদামের পরোটা বানিয়েছে সকালে, আবার এখন রাত্রিবেলা বাদামের পরোটা তৈরি করছে। আমি যে তোদের জন্য রাতের খাবারটা রান্না করব, আমি তো সেই সুযোগটাই পাচ্ছি না। গ্যাস ওভেনটা জুড়ে একেবারে দাঁড়িয়ে আছে, তাহলে এবার বল আমি কিভাবে রান্না করব? মায়ের মুখে এমন কথা শুনে সুমন খুবই রেগে যায়, তাই সে তখনই রান্নাঘরে গিয়ে শিল্পাকে বলে,
শিল্পা, এসব কি হচ্ছে? যেদিন থেকে তুমি রান্না করছো সেদিন থেকেই দেখতে পাচ্ছি তুমি এতগুলো বাদামের পরোটা বানাচ্ছ। অত বাদামের পরোটা কে খাই বলো তো? আর তাছাড়া তুমি একা অত বাদামের পরোটা কিভাবে খেতে পারো? তোমার কি একটু জ্ঞান বুদ্ধি বলে কিছুই নেই? আমরা বাড়িতে আসবো যেন তুমি আমাদের জন্য খাবার রান্না করলে না? আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি তুমি পাগল হয়ে গেছো। যাও, তুমি এখনই আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। আমি সত্যি আর তোমাকে এই বাড়িতে রাখতে পারছি না। শুধুমাত্র তোমার জন্য আমরা ঠিকঠাক সময় মতো খাওয়া দাওয়া করতে পারছি না। আর দেখো, আমার মা এখনো বসে আছে। আমার মায়ের তো বয়স হয়েছে, রান্না বান্না করবে কি করে বলো তো? তুমি তো সারাদিন শুধু নিজে রান্না করতেই ব্যস্ত থাকো। সুমনের মুখে এমন কথা শুনে শিল্পার খুবই খারাপ লাগে। তাই সেদিনের পর থেকে শিল্পা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে আর ধীরে ধীরে শিল্পা বাদামের পরোটা খাওয়ার পরিমাণ কমিয়ে দেয়। আর সময়ের সঙ্গে সঙ্গে শিল্পা ডাল ভাত রুটি খেতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে আর শিল্পা পুরোপুরি ভাবে বাদামের পরোটা নিয়ে পাগলামি করা বন্ধ করে দেয়, যার ফলে শিল্পা হাসি খুশি তার পরিবারকে নিয়ে বসবাস করতে থাকে।